মুভির প্রথম দৃশ্যে আমরা সোয়াগার নামের একজন মেরিন স্নাইপারকে দেখতে পাই। সেখানে তার সঙ্গে ফেন নামের আরও একজন দক্ষ সঙ্গী ছিল। তারা তখন ইথিওপিয়ার এক অজানা দুর্গম এলাকায় আমেরিকান সেনাদের ব্যাকআপ দিচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সামনের রাস্তা দিয়ে ইথিওপিয়ান দস্যুরা গাড়িবহর নিয়ে এগিয়ে আসছে। সোয়াগার তার লক্ষ্যভেদে একে একে দস্যুদের খতম করতে শুরু করে। তার নিখুঁত শুটিংয়ের কারণে দস্যুরা কোণঠাসা হয়ে পড়ে এবং আমেরিকান সেনারা নিরাপদে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। এর কিছুক্ষণ পর দেখা যায় অনেকগুলো ইথিওপিয়ান গাড়ি ওই একই দিকে এগিয়ে আসছে। পরিস্থিতি জটিল দেখে সোয়াগার মোটেও ঘাবড়ে না গিয়ে একে একে অনেকগুলোকে হেডশট করে মেরে ফেলে। এতে শত্রুরা বুঝে যায় যে আশেপাশে কোথাও খুব দক্ষ কোনো স্নাইপার লুকিয়ে আছে। তখন তারা আর ঝুঁকি না নিয়ে মেশিন গান দিয়ে পাহাড়ের দিকে এলোপাথারি গুলি করতে শুরু করে। সোয়াগার পরিস্থিতি বেগতিক দেখে মিলিটারি বেসের কাছে এয়ার সাপোর্টের জন্য আবেদন করে, কিন্তু কর্নেল জানতো যে ওখানে লোক পাঠালে তারা আরও বিপদে পড়ে যাবে। তাই সে ইচ্ছা করে সোয়াগারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে সোয়াগার নিজের উপরে আত্মবিশ্বাস না হারিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই দস্যুদের এয়ারফোর্স হেলিকপ্টার নিয়ে সেখানে এসে হাজির হয় এবং আক্রমণ শুরু করে। এরপর সে হেলিকপ্টার থেকে ছোড়ার বোমার আঘাতে সোয়াগারের সঙ্গে ফেন সেখানেই মারা যায়। চোখের সামনে প্রিয় বন্ধুর এই মৃত্যু দেখে সোয়াগারের মাথা একেবারে গরম হয়ে যায়। সে নিজেকে আর সামলাতে না পেরে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরপর তার M2 স্নাইপার দিয়ে অনেক চেষ্টা করে অবশেষে হেলিকপ্টারটিকে ধ্বংস করে ফেলে। এরপর সিন পরিবর্তন হয়ে আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই। সেখানে আবারও সোয়াগারকে দেখা যায় যে কোনোভাবে সেই ভয়ঙ্কর মিশন থেকে বেঁচে ফিরতে পেরেছিল। ফিরে আসার পর দেখা যায় আমেরিকান সরকার সোয়াগারের যাবতীয় সব তথ্য তাদের সার্ভার থেকে ডিলিট করে দিয়েছে। এখন সে জনশূন্য এক পাহাড়ি এলাকায় বসবাস করতে শুরু করে। সেখানে তার একমাত্র সঙ্গী বলতে আছে শ্যাম নামের একটি পোষা কুকুর। সোয়াগার তার এই নিঃসঙ্গ জীবনে শ্যামকে নিজের সেরা বন্ধু মনে করে। পরের দৃশ্যে দেখা যায় কিছু সিক্রেট এজেন্টের লোক সোয়াগারকে নিয়ে আলোচনা করছে। ওখানে কর্নেল জনসন নামের একজন লোক ছিল, যে সোয়াগারকে তার একটি নতুন মিশনে নিতে চায়। কিন্তু উপস্থিত বাকিদের মনে হচ্ছিল সোয়াগার আর এখন কারো নির্দেশ মানবে না, কারণ 3 বছর আগে তার নিজের টিমই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সব শোনার পরও কর্নেল জনসন হাল ছাড়ে না, বরং একটু আশা নিয়ে তার সাথীদেরকে নিয়ে সোয়াগারের আস্তানায় গিয়ে পৌঁছায়। কিন্তু সোয়াগার তাদের দেখা মাত্রই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে কর্নেল খুব অনুনয় করে এবং মিশনটি ব্যাখ্যা করার জন্য 5টা মিনিট সময় চায়। সোয়াগার অনিচ্ছা সত্ত্বেও তাকে কথা বলার সুযোগ দেয়। কর্নেল জনসন জানায় যে তারা তাদের প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য এমন একজন স্নাইপারকে খুঁজছে যে কিনা 1 মাইল দূর থেকেও নিখুঁতভাবে গুলি ছুড়তে সক্ষম। আর এই কাজ সোয়াগার ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে প্রেসিডেন্টকে কেউ গুলি করার পরিকল্পনা করেছে, কিন্তু ঠিক কোথায় এবং কখন হামলা হবে সেটা কর্নেল নিশ্চিতভাবে জানে না। যেহেতু প্রেসিডেন্টের আশেপাশে কড়া নিরাপত্তা থাকবে, তাই খুব কাছ থেকে কেউ স্পর্শ করতে পারবে না। তাই একমাত্র উপায় হলো অনেক দূর থেকে স্নাইপিং করা, এবং সেটা হতে পারে প্রায় 1 মাইল দূর থেকে। প্রথমে সোয়াগার এই মিশনের কথা শুনে সরাসরি না করে দেয় এবং জনসনকে চলে যেতে বলে। কিন্তু কর্নেল যখন দেশের দোহাই দিয়ে আবেগঘন কথাবার্তা বলতে শুরু করে, তখন সোয়াগার আর মানা করতে পারে না। যাওয়ার আগে কর্নেল সোয়াগারকে মিশনের কিছু গোপন কাগজপত্র দিয়ে যায়। তবে সোয়াগারও কাঁচা খেলোয়াড় নয়। সে তাদের চলে যাওয়ার সময় গোপনে তাদের গাড়ির ইঞ্জিন আর নম্বর প্লেটের ছবি তুলে রাখে। এর পরের দৃশ্যে দেখা যায় সোয়াগার নিজেই স্নাইপার দিয়ে প্র্যাকটিস করতে শুরু করেছে, কারণ 1 মাইল দূর থেকে লক্ষ্যভেদ করতে হলে বাতাসের গতি, তাপমাত্রা এবং পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। সে পরীক্ষা করার জন্য 1 মাইল দূর থেকে একটা টিনের কৌটো রেখে প্র্যাকটিস শুরু করে দেয়, কারণ তার মনে একটা খটকা ছিল যে আসলেও কি এত দূর থেকে লক্ষ্যভেদ করা সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। অবশেষে সোয়াগার যখন শুট করে, গুলিটা একদম নিখুঁতভাবে ওই টিনের কৌটোয় গিয়ে লাগে। সোয়াগার তখন বুঝতে পারে যে সে যেহেতু এই অসাধ্য সাধন করতে পেরেছে, তার মানে পৃথিবীর অন্য কোনো দক্ষ স্নাইপারের পক্ষেও এটা অসম্ভব কিছু নয়। এরপর সোয়াগার আর দেরি না করে শহরের সেই জায়গায় চলে যায় যেখানে প্রেসিডেন্টের মিটিং হওয়ার কথা ছিল। সে সেখানকার প্রতিটা কণা ঘুরে দেখে এবং সেখানকার বাতাসের গতি ও তাপমাত্রা মেপে নিজের নোটবুকে টুকে নেয়, যাতে তার কাছে সব তথ্য একদম নির্ভুল থাকে। সব তথ্য সংগ্রহ করার পর সোয়াগার কর্নেল জনসনের সঙ্গে দেখা করে এবং তাকে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে নিজের পর্যবেক্ষণ জানায়। সে জানায় যে যেখানে সভা হবে তার আশেপাশে মাত্র 6টি জায়গা আছে যেখান থেকে একজন স্নাইপার লক্ষ্যভেদ করতে পারে। সোয়াগার পরামর্শ দেয় যে ওই স্পটগুলোতে কড়া পাহারাদারের ব্যবস্থা করতে হবে। সে আরও বুঝিয়ে বলে যে যেহেতু বাতাসের গতিবেগ বারবার পরিবর্তন হয়, তাই একজন দক্ষ স্নাইপার এই সুযোগ বুঝে যে কোনো মুহূর্তেই ট্রিগার চেপে দিতে পারে। সে আরও যোগ করে যে 1 মাইল দূর থেকে শ্যুট করতে হলে শুধু লক্ষ্য ঠিক রাখলেই হবে না, গুলি করার আগ মুহূর্তে বাতাসের গতি, তাপমাত্রা এবং পৃথিবীর আবর্তন সম্পর্কেও সঠিক জ্ঞান থাকতে হবে। আর এই ধরনের শুটিংয়ের জন্য অবশ্যই 44 ম্যাগনামের মতো শক্তিশালী বুলেটের প্রয়োজন।
সোয়াগারের এমন তুখোর প্রেজেন্টেশন দেখে কর্নেল জনসন মনে মনে খুবই খুশি হয় এবং অনেক বেশি ইমপ্রেসড হওয়ার ভান করে। সোয়াগার যখন কাজ শেষ করে চলে যেতে চায় তখন কর্নেল তাকে অনুরোধ করে বলে যে সে যদি টিমের সাথে থেকে সবার পজিশনগুলো একবার চেক করে দিতে পারে তাহলে খুবই ভালো হতো। সোয়াগার এই প্রস্তাব না করতে পারে না এবং পরদিন সকালে প্রেসিডেন্টের কনভয় আসার সময়ও তাদের সঙ্গেই থাকে। কর্নেল সহ পুরো টিম 1 মাইল দূরবর্তী একটি পজিশন থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে শুরু করে। কর্নেল জানায় যে প্রেসিডেন্ট প্রায় 20 মিনিটের মতো ভাষণ দেবে আর এই পুরোটার সময় সোয়াগারকে অতন্ত্র প্রহরীর মতো সবকিছুর উপর নজর রাখতে হবে। ওখানে একজন পুলিশ অফিসার উপস্থিত ছিল যাকে কর্নেল তার ইনফরমার বা খবরদাতা হিসেবে পরিচয় করিয়ে দেয়। সোয়াগার যখন দূরবীন দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছিল হঠাৎ করে তার মনে হয় যে এখনই হয়তো আততায় শ্যুট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে তৎক্ষণাৎ বিপদের আসপে প্রেসিডেন্টকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য চিৎকার করে ওঠে, কিন্তু ঠিক সেই মুহূর্তে গল্পে একটা টুইস্ট চলে আসে। একটি গুলি ঠিকই চলে আসে কিন্তু সেটা প্রেসিডেন্টের গায়ে না লেগে পাশে দাঁড়িয়ে থাকা ইথিওপিয়ান ধর্মগুরুর মাথায় লাগে। সোয়াগার কিছু বুঝে ওঠার আগেই ওই পুলিশ অফিসার পেছন থেকে লক্ষ্য করে তাকে গুলি শুট করে। সোয়াগার বুঝতে পারে যে সে এবারও এক বিশাল ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং তারা তার সঙ্গে দ্বিতীয়বারের মতো চরম বেইমানি করেছে। মূলত তাকে প্রেসিডেন্টের উপর হামলাকারী হিসেবে ফাঁসানোর জন্য এই পুরো নাটকটা সাজানো হয়েছিল। গুলি খেয়ে আহত হলে সোয়াগার হার মানে না এবং কোনো মতে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসে। রাস্তায় সেই নিক নামের একজন এফবিআই এজেন্টের দেখা পায় এবং তার কাছে সাহায্য চায়। নিক প্রথমে কিছুই বুঝতে পারছিল না যে আসলে কী ঘটছে, কিন্তু তখনই কন্ট্রোল রুম থেকে নিকের ওয়্যারলেসে প্রেসিডেন্টের উপর হামলাকারীর বর্ণনা পাঠানো হয়, যা সোয়াগারের সঙ্গে হুবহু মিলে যায়। নিক বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটাই হলো সেই ওয়ান্টেড অপরাধী, কিন্তু সোয়াগার তাকে কোনো সুযোগ না দিয়ে উল্টো নিককেই তার গাড়িতে বন্দি করে ফেলে এবং গাড়ি চালিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে কর্নেল ও তার টিম দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করে ফেলে এবং সেখানে প্রমাণ হিসেবে সোয়াগারের স্নাইপার রাইফেলটি ফেলে যায়, যাতে করে সবাই বিশ্বাস করে সোয়াগারই খুনি। এদিকে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল, যা তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। সোয়াগার জানত যেভাবেই হোক তাকে দ্রুত রক্তপাত বন্ধ করতেই হবে, নয়তো আগামী 20 মিনিটের মধ্যেই সে মারা যাবে। ভাগ্যক্রমে ওই এফবিআই গাড়িতে একটা ফার্স্ট এড কিট ছিল, যা দিয়ে সে প্রাথমিকভাবে নিজের রক্তক্ষরণ থামাতে সক্ষম হয়, কিন্তু বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। পুলিশ ততক্ষণে আবারও তাকে ঘিরে ফেলে। উপায় না দেখে শেষ পর্যন্ত সোয়াগার গাড়িটা নিয়ে সরাসরি একটা নদীতে ঝাঁপ দিয়ে পড়ে এবং এই খবর মুহূর্তের মধ্যেই শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শহর জুড়ে সোয়াগারের ছবি দিয়ে হাই অ্যালার্ট জারি করা হয় এবং তাকে ধরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে আমরা দেখতে পাই সোয়াগার এখনও বেঁচে আছে। সে নদী থেকে উঠে কোনো মতে একটা গাড়ি হাইজ্যাক করে নিরাপদ আশ্রয় খোঁজে বেরিয়ে পড়ে। শরীরের ক্ষত আর প্রচণ্ড রক্তক্ষরণ নিয়ে সোয়াগার একটা সুপার শপে ঢোকে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়। সেখানে টিভিতে নিজের ছবি ও নিউজ দেখে সে বুদ্ধি করে দোকানের ইলেকট্রিক লাইনটা কেটে দেয়, যাতে অন্ধকারের সুযোগে মালিক তাকে চিনতে না পারে। অন্ধকারের মধ্যেই সে সেখান থেকে চিনি, মাংস মেরিনেট করা সরঞ্জাম এবং পর্যাপ্ত পরিমাণে পানি কিনে নেয়। আমি আগেই বলছি সোয়াগার একজন হাই লেভেল ট্রেনিংপ্রাপ্ত মেরিন স্নাইপার, তাই সে জানত কীভাবে অতি সাধারণ জিনিস দিয়েও নিজের চিকিৎসা করা যায়। স্নাইপার ট্রেনিং থেকে সোয়াগার খুব ভালো করে জানত যে গভীর ক্ষত নিয়েও সাধারণ গৃহস্থলী জিনিস ব্যবহার করে কিভাবে দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব। সে দোকান থেকে কেনা জিনিসগুলো দিয়ে একটা বিশেষ দ্রবণ তৈরি করে এবং দ্রুত নিজের শরীরে ইনজেক্ট করে দেয়। যদিও এতে তার যন্ত্রণা আর রক্তক্ষরণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু সে জানত এটা তার স্থায়ী সমাধান নয়। তাই মুখে কালির প্রলেপ মেখে সে ছদ্মবেশে তার মৃত বন্ধু ফেনের প্রেমিকা সারার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে এফবিআই অফিসে নিককে নিয়ে সবাই আজেবাজে কথা বলছিল, কারণ সোয়াগারের মতো ওয়ান্টেড অপরাধীকে এত কাছে পেয়েও ধরতে পারেনি। অন্যদের কথায় কান না দিয়ে নিক শান্তভাবে ভাবে যে সোয়াগারের মতো একজন ভয়ঙ্কর মেরিন স্নাইপার তাকে হাতের নাগালে পেয়েও জীবিত কেন ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর সেই সুপার শপের মালিক নিককে ফোন করে জানায় যে একটু আগে দোকান থেকে মাংস মেরিনেট করার জন্য দই, চিনি, লবণ নিয়ে চলে গেছে। তার সন্দেহ লোকটা সোয়াগার হতে পারে। নিক যখন এই তথ্য তার বসকে জানায় তখন সে হাসাহাসি করে বলে, হয়তো কেউ বারবিকিউ পার্টি করবে তাই এগুলো কিনেছে, এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। কিন্তু নিকের মনে বারবার খটকা লাগছিল যে সোয়াগার হয়তো নির্দোষ এবং তাকে কোনো বড় ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। নিক নিজের সন্দেহের উপর ভিত্তি করে রিসার্চ করা শুরু করে এবং দেখতে পায় যে 2 বছর আগে একটা প্রতিযোগিতায় সোয়াগার 1 কিলোমিটার দূর থেকে 5টা শ্যুট নিয়েছিল। সেই 5টা শটই এত নিখুঁত ছিল যে লক্ষ্যভেদে প্রতিটা গুলির মধ্যে মাত্র 5 ইঞ্চির ব্যবধান ছিল, অর্থাৎ সে চাইলে যে কোনো দূরত্ব থেকে লক্ষ্যভেদ করতে সক্ষম। নিক যুক্তি দেয় যে সোয়াগার যদি সত্যি প্রেসিডেন্টকে মারতে চাইত তবে তার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রায় 1.5 ফুট দূরে থাকা ইথিওপিয়ান ধর্মযাজকের গায়ে কেন লাগতে যাবে। সেই সাথে তার আরও একটা প্রশ্ন ছিল, একজন স্নাইপার সবসময় সঠিক অ্যাঙ্গেল হিসাব করে জানালা দিয়ে শ্যুট করে,
কিন্তু পুলিশ অফিসার বাইরে থেকে জানালার ভেতর দিয়ে গুলি কিভাবে করলো। নিক বুঝতে পারে যে বাইরে থেকে ওই পুলিশ অফিসারের পক্ষে জানা সম্ভব ছিল না যে সোয়াগার ওই রুমে ঠিক কোথায় বসে আছে। সে যখন তার সহকর্মীকে এই অসঙ্গতির কথা জানায়, তখন সহকর্মী বলে যে ওই পুলিশ অফিসারকে গত রাতেই কে বা কারা যেন হত্যা করেছে। অফিসারের মৃত্যুর খবর শুনে নিক নিশ্চিত হয়ে যায় যে এর পেছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে, যা তারা এখনও জানে না। তাই সে নিজেই ঘটনাস্থল ভিজিট করে এবং সেখানে কী ঘটেছিল তা খুঁটিয়ে খুঁটে বোঝার চেষ্টা শুরু করে। তদন্ত করতে গিয়ে নিক মেঝেতে একটা মেশিন গানের ট্রাইপডের চিহ্ন খুঁজে পায় এবং সেটি মেপে দেখে তার মাপ 43x43। এরপর সে দ্রুত একটা সাইবার ক্যাফে গিয়ে অস্ত্র বিশেষজ্ঞের সাহায্য নিতে চায় যে এই মাপের ট্রাইপড কোন ধরনের ভারী অস্ত্র রাখতে ব্যবহার করা হয়। সেই বিশেষজ্ঞ তাকে M3 নামের একটা আধুনিক ওয়েপেনের নাম জানায়, যা শুনে নিক অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এটা চালাতে 100 মিটারের লম্বা কেবলের কেন প্রয়োজন পড়ে। বিশেষজ্ঞ তখন তাকে বুঝিয়ে বলে যে এটি একটি রিমোট কন্ট্রোল ওয়েপেন, যা অনেক দূর থেকে বসে বসে কন্ট্রোল করা যায়। পুরো ঘটনা শোনার পর নিকের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে এই হত্যাকাণ্ড সোয়াগার নিজে করেনি, বরং রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যদিকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সোয়াগার পরদিন ভোরে সারার বাসায় গিয়ে পৌঁছায়। ততক্ষণে সারাও টিভিতে নিউজ দেখে জেনে গেছে যে সোয়াগারই হলো সেই কুখ্যাত শুটার যে প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছে। প্রথম দিকে সারা তাকে সাহায্য করতে একেবারেই রাজি ছিল না, কিন্তু সোয়াগার তাকে বোঝায় যে সে যদি সত্যি অপরাধী হতো তবে পুলিশের হাত থেকে বাঁচতে কখনোই এখানে আসতো না। সে সারাকে আরও বলে যে এখন তাকে সাহায্য না করলে সে বেশিক্ষণ বাঁচবে না। এরপর সারার মৃত বয়ফ্রেন্ডের দোহাই দিলে সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সোয়াগারের ক্ষতস্থান থেকে গুলি বের করে শরীর পরিষ্কার করার জন্য একজন ডাক্তারের দরকার ছিল, কিন্তু পুলিশের ভয় তা সম্ভব ছিল না। সারা আগে নার্সিংয়ে ভর্তি হয়েছিল, তাই সোয়াগার তাকে কিছু জিনিসের লিস্ট দিয়ে সেগুলো জোগাড় করে আনতে বলে, যাতে সে নিজে অপারেশন করতে পারে। তবে সব উপকরণগুলোই ছিল সাধারণ এবং নন মেডিকেল টাইপের, যাতে ফার্মেসিতে গিয়ে কিনলে কেউ সন্দেহ না করতে পারে। কিছুক্ষণ পর সারা প্রয়োজনীয় জিনিসগুলো সব কিনে ফেরত আসে। সোয়াগার তাকে বুঝিয়ে দেয় যে কীভাবে কী করতে হবে। শরীর অজ্ঞান করার মতো কোনো ওষুধ না থাকায় সোয়াগার এক প্রকার অ্যারোসল হিল করে নিজেকে অজ্ঞান করে নেয়। সারা অনেক পরিশ্রম আর সাহসিকতার পর সফলভাবে সোয়াগারের শরীর থেকে গুলিটা বের করে তাকে সুস্থ করে তুলতে সক্ষম হয়। বেশ কিছুক্ষণ পর সোয়াগারে জ্ঞান ফিরে এলে সে একটু সুস্থ বোধ করতে শুরু করে। জ্ঞান ফেরার পর সারা তাকে জানায় যে দস্যুরা তার প্রিয় কুকুরটাকেও মেরে ফেলেছে। এই দুঃসংবাদ শুনে সোয়াগার প্রচণ্ড রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার শপথ করে। সারা তখন সোয়াগারের সুরক্ষার জন্য তার বয়ফ্রেন্ড ফেনের ব্যবহৃত সেই পুরনো স্নাইপার রাইফেলটি তাকে গিফট করে। প্রিয় বন্ধু সেই পুরনো রাইফেলটি ফিরে পেয়ে সোয়াগার অনেক খুশি হয়ে যায় এবং এই সাহায্যের জন্য সারাকে ধন্যবাদ জানায়। এরপর সোয়াগার সারাকে অনুরোধ করে যেভাবেই হোক এফবিআই অফিসার নিকের সঙ্গে যেন কথা বলার ব্যবস্থা করে দেয়। সোয়াগারের মনে হচ্ছিল নিক তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে সাহায্য করতে পারে, তাই সারা ছদ্মবেশে নিকের সঙ্গে দেখা করতে যায়। দেখা হওয়ার পর সারা নিকের কাছে সোয়াগারের নির্দেশ হওয়ার সপক্ষে অনেকগুলো অকাঠ্য তথ্য ও প্রমাণ দিয়ে সেখান থেকে চলে যায়। নিক যখন এই প্রমাণগুলো নিজের চোখে দেখতে পায় এবং সোয়াগারের দেওয়া সেই যুক্তিগুলো বুঝতে শুরু করে, তখন নিজের অজান্তেই এক বিশাল ষড়যন্ত্রের জালে নিজেকে জড়িয়ে ফেলে। এদিকে বাইরে দাঁড়িয়ে সোয়াগার সারার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই সেখানে ডিউটিরত পুলিশের সন্দেহ হয়। তারা সোয়াগারকে চেক করতে চাইলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং সোয়াগার বাধ্য হয়ে তাদেরকে কুপকাত করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নিক সোয়াগারের দেওয়া সেই তথ্য থেকে সেই রহস্যময় গাড়ির নম্বর প্লেটে খুঁজে পায়, যা সোয়াগার প্রথম দিনই বুদ্ধি করে তুলে রেখেছিল। নিক সেই নম্বর প্লেটের বিস্তারিত বের করার জন্য এফবিআই এর গোপন সার্ভারে প্রবেশ করে, কিন্তু দেখা যায় সেই তথ্যগুলো ডেল্টা লেভেল সিকিউরিটি দিয়ে লক করা। গোপন সার্ভার হওয়ায় নিক সেই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারে না। উল্টো কর্নেল জনসন জেনে যায় যে কেউ একজন এই বিশেষ নম্বরের তথ্য খোঁজ করার চেষ্টা করছে। নিজের পরিচয় ফাঁস হওয়ার ভয় কর্নেল সঙ্গে সঙ্গে নিককে হত্যা করার আদেশ দেয়। ততক্ষণে নিক তার এক কলিকের কাছে এসে জানতে পারে যে এই নম্বরটি এমন এক শক্তিশালী মহলের, যারা প্রাক্তন মিলিটারি কর্মকর্তাদের দিয়ে বড় বড় কন্ট্রাক্টে কাজ করিয়ে নেয়। নিক আরও গভীরে যাওয়ার আগেই কর্নেলের লোকেরা তাকে ধরে ফেলে এবং নির্দয়ভাবে নির্যাতন করতে শুরু করে। তারা চাচ্ছিল নিককে এমনভাবে মারতে যাতে প্রাথমিকভাবে দেখলে মনে হয় এটা আত্মহত্যা। যখন তারা নিককে প্রায় শেষ করে দিচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে গুলিবর্ষণ শুরু হয়। একের পর এক হেডশট দিয়ে শত্রুদেরকে খতম করতে শুরু করে। সোয়াগার তার মৃত বন্ধু ফেনের সেই পুরনো রাইফেলটিকে কাস্টমাইজ করে একটা অত্যাধুনিক ঘাতক অস্ত্রে রূপান্তরিত করে নিয়েছে। নিক সোয়াগারকে বলে যে যদি তাকে বিশ্বাস করে তবে তাকে যেন এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। সোয়াগার তার কথা রাজি হলে তারা দ্রুত সেখান থেকে সরে পড়ে। কর্নেল জনসন যখন জানতে পারে যে নিক পালিয়ে গেছে, তখন তার বুঝতে বাকি থাকে না যে এটা সোয়াগারের কাজ, কারণ সে জানতো সোয়াগার ছাড়া এই নিখুঁত শট আর কেউ নিতে পারে না। বিষয়টি দ্রুত শেষ করার জন্য কর্নেল সোয়াগারের অতীত ঘাঁটতে শুরু করে এবং সেখান থেকে সারার নামটা উঠে আসে। কালক্ষেপণ না করে সে তার টিম পাঠিয়ে সারাকে বন্দি করে ফেলে, যাতে সারাকে টোপ হিসেবে ব্যবহার করে সোয়াগারকে ফাঁদে ফেলা যায়।
অন্যদিকে সোয়াগার আর নিক মিলে একজন অভিজ্ঞ বৃদ্ধ লোকের কাছে যায়, যে স্নাইপিং দুনিয়ার নারী নক্ষত্র জানে। তারা জানতে চায় যে বর্তমানে পৃথিবীতে 1 মাইল দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে এমন স্নাইপার কয়জন বেঁচে আছে। সেই বৃদ্ধ জানায় এই ধরনের দক্ষ স্নাইপারদের সাধারণত মিশনের পর জীবিত রাখা হয় না। তবে সে আরও জানায় যে বর্তমানে মাইকেল স্যান্ডার নামের একজন রাশিয়ান স্নাইপার বেঁচে আছে, যে কিনা এখন পঙ্গু অবস্থায় দিন কাটাচ্ছে। স্যান্ডার এতটাই নিষ্ঠুর ছিল যে মানুষকে গুলি করার পর সে সেখানেই বসে থাকত, বরং আহত ব্যক্তিকে অন্য কেউ বাঁচাতে আসলে তাকেও মেরে ফেলত। বৃদ্ধের বর্ণনা শুনে সোয়াগার নিশ্চিত হয়ে যায় যে এটি সেই লোক যাকে সে কর্নেলের সঙ্গে হুইলচেয়ারে বসে থাকতে দেখেছিল। নিক এই মাইকেলের অবস্থান বের করার জন্য তার কলিগকে ফোন করলে সে জানতে পারে যে এই রাশিয়ান স্নাইপার বর্তমানে ভার্জিনিয়া আছে। এই খবর পাওয়া মাত্রই সোয়াগার আর নিক তাকে ধরার জন্য ভার্জিনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একই সময় কর্নেল জনসন একজন প্রভাবশালী ইউএস সিনেটরের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় সোয়াগার এখনও জীবিত আছে এবং তাদের জন্য বড় হুমকি। সে সোয়াগারকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একটা প্রাইভেট প্লেন এবং 24 জন উচ্চশিক্ষিত ও দক্ষ কমান্ডো সৈনিকের ব্যবস্থা করতে বলে। সিনেটর কর্নেলের কথায় রাজি হয়ে যায়, কারণ সে জানত সোয়াগার যদি একবার মুখ খোলে তবে তাদের সবার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। শুরু হয় এক অসম লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতি। এদিকে সোয়াগার খুব ভালো করে জানত যে মাইকেলের উপরে হামলা করতে গেলে উল্টো তাদের উপরে বড় ধরনের অ্যাটাক হতে পারে। তাই সে সুপার শপ থেকে প্রয়োজনীয় সব সরঞ্জাম কিনে নেয়, যা দিয়ে শক্তিশালী বিস্ফোরক বানানো সম্ভব। প্রস্তুতির অংশ হিসেবে সোয়াগার নিককে স্নাইপিংয়ের কিছু জরুরি টেকনিক শিখিয়ে দেয়, যাতে বিপদের সময় নিক তাকে সাহায্য করতে পারে। সবকিছু গুছিয়ে নিয়ে তারা মাইকেলের আস্তানায় পৌঁছে যায় এবং সেখানে পাহারারত লোকদেরকে এক এক করে খতম করে প্ল্যান অনুযায়ী চারদিকে বিস্ফোরক সেট করে দেয়। সতর্কভাবে সামনে এগিয়ে সোয়াগার অবশেষে মাইকেলের মুখোমুখি হয় এবং তাকে সরাসরি প্রশ্ন করে যে কেন তাকে এই নোংরা ষড়যন্ত্রে ফাঁসানো হলো। মাইকেল তখন এমন এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে যা শুনে সোয়াগার রীতিমতো স্তব্ধ হয়ে যায়। মাইকেল জানায় কর্নেল জনসন আর সে মিলে আফগানিস্তানের একটি গ্রামে তেলের স্টেশন বসানোর জন্য নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। সোয়াগার অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তারা কি গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করেনি। মাইকেল ঠান্ডা মাথায় উত্তর দেয় যে গ্রামবাসীদেরকে সরে যাওয়ার জন্য কোনো সময় দেওয়া হয়নি, বরং নির্মমভাবে তাদের সবাইকে হত্যা করা হয়েছিল, যাতে পাশের গ্রামের মানুষ ভয় এলাকা ছেড়ে পালিয়ে যায়। আর এই গণহত্যার তথ্য ফাঁস হওয়ার ভয় তারা সেই ইথিওপিয়ান ধর্মযাজককে হত্যা করেছে। এখান থেকেই আমরা জানতে পারি যে আসল টার্গেট কখনোই প্রেসিডেন্ট ছিল না, ছিল সেই ধর্মযাজক যে এই সত্যটা জানত। সোয়াগারকে ফাঁসানোর কারণ হলো 3 বছর আগে ইথিওপিয়ান সেই মিশনে সোয়াগার ব্যর্থ হয়েছিল, তাই এখন তার নাম সামনে আসলে সবাই স্বাভাবিকভাবেই তাকে সন্দেহ করবে। মাইকেল আরও জানায় যে 3 বছর আগে সোয়াগার যে কনভয় কভার দিচ্ছিল তারা আসলে গ্রামে গণহত্যা চালিয়েছিল, যা শুনে সোয়াগার নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। এই চরম সত্য প্রকাশের পর মাইকেল অনুশোচনা থেকে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। ঠিক তখনই কর্নেলের বিশাল বাহিনী সেখানে পৌঁছে যায় এবং নিক দ্রুত সোয়াগারকে সতর্ক করে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো টিম সোয়াগারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সোয়াগার নিজের পজিশন থেকে আগে সেট করা বিস্ফোরকগুলো একে একে ব্লাস্ট করতে শুরু করে। প্রচণ্ড বিস্ফোরণ আর গোলাগুলির মাঝখান থেকে সোয়াগার আর নিক কোনোমতে প্রাণিয়ে বেঁচে ফেরে। এদিকে এফবিআই অফিসে খবর পৌঁছে যায় যে এই লড়াইয়ের ময়দানে সোয়াগারের ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি নিকের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। এর মানে নিক এখন আনুষ্ঠানিকভাবে সোয়াগারের সঙ্গী। এই খবর শুনে এফবিআই প্রধানের মাথা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর নিক নিজে অফিসে ফোন করে জানায় যে সে সোয়াগারের সাথেই আছে এবং এই মুহূর্তে সোয়াগারকে কারোর হাতে তুলে দেওয়া যাবে না, কারণ এই বিষয়টা অনেক বেশি জটিল। অন্যদিকে সোয়াগারের কাছে কর্নেল জনসনের ফোন আসে এবং জানায় যে সারা এখন তার কবজায় আছে, তাই সোয়াগারকে তাদের কথা মতো কাজ করতে হবে। কিন্তু সোয়াগার এত সহজে হার মানার পাত্র ছিল না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের সব অপরাধের রেকর্ডিং তার কাছে আছে। সে চ্যালেঞ্জ দেয় যে মিডিয়ার কাছে এই কুকীর্তি ফাঁস হওয়ার আগে যেন তারা তুষারাবৃত এক পাহাড়ের চূড়ায় দেখা করে। কর্নেল সাথে সাথে তার দলবল নিয়ে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এবং সোয়াগারকে মারার জন্য আগে থেকেই 3 জন স্নাইপার পজিশন বসিয়ে রাখে। সোয়াগার বুদ্ধি করে নিজের সামনে না গিয়ে প্রথমে নিককে পাঠায়। স্নাইপাররা নিককে লক্ষ্য করে গুলি চালালে সোয়াগার তৎক্ষণাৎ তাদের অবস্থান বুঝে যায় এবং নিজের কাস্টমাইজড রাইফেল দিয়ে এক এক করে সব স্নাইপারকে হেডশট করে খতম করে দেয়। নিকের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকায় সে এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এসব দেখে কর্নেল ঘাবড়ে যায়, কিন্তু সারাকে জিমিক করে রাখায় সোয়াগার তার সামনে আসতে বাধ্য হয়। কর্নেল তখন প্রতিশোধ নেওয়ার জন্য সোয়াগারের হাতে একটা গুলি করে তার হাতটা ক্ষতবিক্ষত করে দেয়। অবশেষে সোয়াগার যখন সামনে আসে, সারা প্রচণ্ড রাগে সুযোগ বুঝে কর্নেলের এক সঙ্গীকে গুলি করে ওখানেই খতম করে দেয়। এদিকে নিকের সংকেত পেয়ে এফবিআই প্রধান হেলিকপ্টার নিয়ে সেখানে হাজির হয়। সোয়াগার জানত যে এই মুহূর্তে কর্নেল আর সিনেটরকে আইনত কিছুই করা যাবে না, কারণ তারা অনেক বেশি প্রভাবশালী। তাই সে প্রমাণে সেই রেকর্ডিং ডিভাইসটি সবার সামনে পুড়িয়ে ফেলে এবং তাদের ওখান থেকে যেতে দেয়। সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার কিছুদিন পর সোয়াগারকে একটি সরকারি শুনানিতে আনা হয়, যেখানে কর্নেল জনসনও উপস্থিত ছিল। সোয়াগারের সামনে তার স্নাইপার রাইফেলটি রাখা হয়। কর্নেল যখন সেটা দিয়ে প্রমাণ করতে চায় যে সোয়াগারই খুনি, তখন সোয়াগার একটা বুলেট রিলোড করে শ্যুট করে,
কিন্তু অবাক করার বিষয় হলো বন্দুক থেকে কোনো গুলি বের হয় না, কারণ সোয়াগার বাসায় যখনই তার স্নাইপার রাখত তখন সেটার পিন খুলে রাখত, যাতে কেউ চুরি করলেও তা ব্যবহার করতে না পারে। এভাবেই নিজের বুদ্ধি আর সাহসের জোরে সোয়াগার নিজেকে নির্দোষ প্রমাণ করতে শুরু করে এবং অপরাধীদের উচিত শিক্ষা দেয়। এর মানে দ্বারা সোয়াগার সেই ইথিওপিয়ান ধর্মযাজককে কোনোভাবেই খুন করেনি, কারণ স্নাইপারের পিন খোলা থাকায় সে প্রমাণ করে যে সে সম্পূর্ণ নির্দোষ। এরপর নিক সেই ভয়াবহ গণহত্যার কিছু ছবি দেখায়, যেগুলো কর্নেল ইথিওপিয়ায় ঘটিয়েছে, যা দেখে আদালত পর্যন্ত স্তব্ধ হয়ে যায়। কিন্তু বিচারক জানায় যে সে কর্নেলকে সরাসরি আইনের আওতায় আনতে পারছে না, কারণ আমেরিকান আইন অনুযায়ী বাইরের দেশে কেউ অপরাধ করলে তার বিচার দেশের মাটিতে হবে না। এই আইনি সীমাবদ্ধতার সুযোগ নিয়ে কর্নেল হাসতে হাসতে আদালত থেকে বেরিয়ে যায়। তবে বিচারক ব্যক্তিগতভাবে সোয়াগারের কাছে আসে আর বীরত্বের প্রশংসা করে বলে যে তোমাকে সমস্ত মামলা থেকে খারিজ করা হলো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কর্নেল আর সিনেটর একটা নির্জন বাংলোতে বসে হাসাহাসি করছে এবং মিশন সফল হওয়ার আনন্দ পার্টি করছে। গর্ব করে কর্নেল জনসন বলছে যে তারা এমন এক শক্তিশালী এজেন্সি যারা চাইলে খোদ প্রেসিডেন্টকে হত্যা করলেও কেউ তাদেরকে স্পর্শ করার মতো সাহস পাবে না। ঠিক তখনই বাইরে থেকে স্নাইপার শটে একজন গার্ড ডাউন করে দেয়, আর সেই নিখুঁত নিশানায় কর্নেল ঠিকই বুঝে যায় যে যমদূত ফিরে এসেছে। কর্নেল যে ঘুরে দাঁড়াবে তারও সুযোগ দেয় না সোয়াগার। এরপর সিনেটরকেও কোনো সুযোগ না দিয়ে একেবারে গুলি করে দেয়। সবাইকে খতম করার পর সোয়াগার সেই বাংলোর গ্যাস লিক করে দেয় এবং পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে। এরপর একটা গ্যাস লাইট জ্বালিয়ে পুরো বাড়িটাকে ধ্বংসস্তূপে পরিণত করে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। আসলে আইন যেখানে অপরাধীদেরকে ছুঁতে পারছিল না, সোয়াগার সেখানে অন্য উপায়ে দেশের শত্রুদেরকে নির্মূল করতে সক্ষম হয়। অবশেষে সারা আর সোয়াগার নতুন এক অজানার উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেয়, আর এভাবেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পের কোন পার্টটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।